উন্নতি হয়েছিল, ওনারা প্রচুর প্রফিট পেয়েছেন। উনি আমাকে বললেন তুমি কেন মিউচুয়াল ফান্ড, বা তখন তো মিউচুয়াল ফান্ড ছিল না, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার এই যে নিচ্ছ না কেন। তো সেই বললাম আচ্ছা আচ্ছা, কাজ করতে করতে দেখলাম যে প্রচুর মানুষের সাড়া পাচ্ছি। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে সঞ্চয়, একটা মিউচুয়াল ফান্ডকে কি বলবো, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, পোস্ট অফিস সবই সঞ্চয় প্রকল্প, কিন্তু মিউচুয়াল ফান্ড একটু আলাদা। যেহেতু নমস্কার, রিয়েল প্রাইম টক নিয়ে আবার আমরা চলে এলাম আপনাদের কাছে, আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেল। আজকে আমরা পেয়েছি শিলিগুড়ির একজন বিশিষ্ট ব্যক্তিকে। বিশিষ্ট কেন বললাম, যিনি আপনার আয়কে অর্থাৎ আপনার ইনকামকে একটা সুরক্ষা দিতে পারে এবং আপনার লাইফকেও সিকিউর করতে পারে, সেরকম একটি মানুষ, অর্থাৎ যিনি সঞ্চয় প্রকল্পের সাথে যুক্ত দীর্ঘ 40 বছরেরও বেশি। তার সাথে আজকে আমরা আলোচনা করব। আপনাদের জন্য অনেক প্রশ্ন মনের ভেতরে আছে, সেটা আপনারা আজকে শুনতে পাবেন, বুঝতেও পারবেন। আমার সাথে আজকে আছেন গণেন্দ্র মোহন মুস্তাফি, অর্থাৎ মুস্তাফি দা নামে যিনি পরিচিত আমাদের কাছে বেশি। মুস্তাফি দা এই দীর্ঘ 40 বছরের যাত্রা, অর্থাৎ সেদিন প্রথম কিভাবে শুরু হয়েছিল ওনার এই সঞ্চয় প্রকল্প দিয়ে, আজকে ওনার কাছে শুনবো। আপনাদের জন্য আপনারাও শুনুন একটু। মুস্তাফি দা একটু বলুন আপনার সেদিনের জার্নিটা, অর্থাৎ 40 বছর আগে। সেদিন তো একদিন মানে টকবগে একটা ইয়াং যুবক একদম, সেদিন আপনার এই সঞ্চয় প্রকল্প হঠাৎ কি করে মাথায় এলো, আপনি আপনার যাত্রাটা শুরু করলেন এই ইনকামের? অ্যাকচুয়ালি কলেজ শেষ হয়ে যাওয়ার পর চেষ্টা চলছিল চাকরি বাকরির, কিন্তু পাশাপাশি অনেক বন্ধু বান্ধব চাকরির চেষ্টা করছে, আমিও পাশাপাশি চলছি। কিন্তু আমার এক আত্মীয় দীর্ঘদিন ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার 64 বলে একটা সঞ্চয় প্রকল্পে ইনভেস্টমেন্ট করতেন, এবং তাতে প্রভূত উন্নতি হয়েছিল, ওনারা প্রচুর প্রফিট পেয়েছেন। উনি আমাকে বললেন তুমি কেন মিউচুয়াল ফান্ড, বা তখন তো মিউচুয়াল ফান্ড ছিল না, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার এই যে নিচ্ছ না কেন। তো সেই মুহূর্তে একটা কর্মক্ষেত্রে অ্যাডও ছিল, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়াতে এনসি নেবে, সেই দেখে আমি অ্যাপ্লাই করলাম। সেই দেখে অ্যাপ্লাই করার পর আমার কাছে কল এলো, এবং তখন শিলিগুড়ির বুকে এজেন্সি দিচ্ছিল, হয়ে গেল। সেই থেকে কাজ করতে আরম্ভ করলাম। কাজ করতে করতে দেখলাম যে প্রচুর মানুষের সাড়া পাচ্ছি। অসুবিধা হয়নি তা না, সেই মুহূর্তে অনেকে মানে পিয়ারলেস এবং অন্যদের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু ইউনিট ট্রাস্ট যেহেতু সরকারি সংস্থা ছিল, কোনো অসুবিধা হয়নি। মানুষ ইনভেস্টমেন্ট করতে আরম্ভ করলেন, তাতে ভালো প্রফিটও আসছিল। মানে জুলাই মাসের 1 তারিখে ডিভিডেন্ড পাওয়া এটা বেশ মজার ব্যাপার ছিল। আর সেই সময় একজন এলআইসি ডেভেলপমেন্ট অফিসার মিস্টার অজয় ঘোষ, ওনার সঙ্গে আমার আলাপ হয় এবং উনি আমাকে অ্যাপ্রোচ করেন, এলআইসি রেজিস্ট্রিটাও নিয়ে নিলাম। তারপর থেকে চলছে, আর চেষ্টা করিনি কোনো চাকরি। তার মানে মুস্তাফি দা, আপনি তো দীর্ঘদিন ধরে এলআইসির সাথেও যুক্ত এবং মিউচুয়াল ফান্ডের সাথে এখন যুক্ত হয়েছে। এই যে এলআইসি এবং এই মিউচুয়াল ফান্ড, এটার মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু আমার দর্শকদেরকে বলুন। এলআইসি হচ্ছে লাইফ সিকিউর করে, মানুষের ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্সের পলিসি খুব জরুরি। আর মিউচুয়াল ফান্ড হচ্ছে সঞ্চয়, একটা মিউচুয়াল ফান্ডকে কি বলবো, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, পোস্ট অফিস সবই সঞ্চয় প্রকল্প, কিন্তু মিউচুয়াল ফান্ড একটু আলাদা। যেহেতু এটা শেয়ারে এবং ডেট ফান্ডে, বিভিন্ন ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয়, এবং তার রিটার্নটা পোস্ট অফিস বা ইসের তুলনায় একটু আলাদা হয়, একটু বেশি হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। ফ্ল্যাকচুয়েট করে ইনকামটা। পোস্ট অফিস যেমন ফিক্সড রিটার্ন দেয়, ব্যাংক যেমন ফিক্সড রিটার্ন দেয়, মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ফিক্সড নয়, ফ্ল্যাকচুয়েট করে এবং ম্যাক্সিমাম
ক্ষেত্রে বেশি হয়, লং টার্মে সবসময় বেশি হয়। আচ্ছা আচ্ছা, একটু আমার দর্শকদেরকে বলুন না, ওনারা এই লং টার্ম এবং শর্ট টার্ম এই দুটো ব্যাপার ঠিক বুঝতে পারেন না, ওনারা যারা ইনভেস্ট করতে চান তারা কিভাবে বুঝতে পারবেন এটা লং টার্ম কিংবা এটা শর্ট টার্ম, লং কিভাবে টার্ম, আসবেন তারা? লং টার্ম বলতে 3 বছরের উপরে ইনভেস্টমেন্টটাকেই লং টার্ম হিসেবে ট্রিট করা হয়। হ্যাঁ, আর শর্ট টার্ম 3 বছরের নিচে আজকে দিল, 1 বছরের মধ্যে ভাঙিয়ে নিল বা 2 বছরের মধ্যে ভাঙিয়ে নিল, তাতে যেহেতু মার্কেটটা আনসার্টেন, যার জন্য প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলা হয় সাবজেক্ট টু মার্কেট রিস্ক। হ্যাঁ, রিড কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। এই কারণে বলা হয় যেহেতু মার্কেট ফ্ল্যাকচুয়েট করে, যেমন আজকের বাজারে, যুদ্ধের বাজারে যেমন মার্কেট একদম ধরাশায়ী হয়ে গেছে। এখন এই ধরাশায়ী মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবে তারা যেদিন মার্কেট মানে যেদিন যুদ্ধ বন্ধ হয়ে যাবে সেদিন আবার বাজার উঠতে আরম্ভ করবে, তখন গেম করবে। আর যুদ্ধর আগে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা আজকে অনেকটাই কমে গেছে, এবং এই মুহূর্তে যদি কেউ অ্যাভারেজ করে ইনভেস্টমেন্টে আরো কিছু টাকা বিনিয়োগ করে, তাহলে ওটা অ্যাভারেজ হয়ে একটা কম রেটে এসে যাবে, এবং বাজার যেদিনকে আবার ভালো জায়গায় যাবে। যুদ্ধ তো চিরকাল থাকবে না, না, যুদ্ধ যেদিন বন্ধ হবে তারপর থেকে বাজার ভালো হতে আরম্ভ করবে, তখন খুব স্বাভাবিকভাবে রিটার্ন অনেক বেশি আসবে। একদম একদম ব্যবসার ক্ষেত্রে যেমন আপ ডাউন থাকে, এখানেও কি তাই সেরকমই বলবেন আপনি? হ্যাঁ, ব্যবসার সঙ্গেই তো জড়িত, শেয়ার মানে তো যে কোনো কোম্পানির শেয়ার, এটা তো ব্যবসার সঙ্গেই জড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও এক ধরনের এটাকে কি বলবো, এক ধরনের মানে ফ্ল্যাকচুয়েটিং ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। আচ্ছা, এখানে আপনি তো হেলথ ইন্স্যুরেন্সও তো করেন, কাজ করেন, তো হেলথ ইন্স্যুরেন্স আজকে মানুষের জন্য কেন জরুরি একটু আমার দর্শকদেরকে বলুন। মানুষের অসুখ বিসুখ আজকাল এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এত ভেজালের যুগে মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে অসুস্থ হয়ে পড়ছে, এবং এর খরচা, ট্রিটমেন্ট খরচা দিনকে দিন বেড়ে যাচ্ছে। যে কোনো ব্যাপারেই নার্সিংহোমে ভর্তি হতে গেলে যে পরিমাণ খরচা হয়, হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ট্রিটমেন্ট করা খুব মুশকিল, খুব কষ্টকর। আচ্ছা, হ্যাঁ, ভর্তি হলেই প্রচুর টাকার দরকার, ডাক্তারের খরচা, ওষুধপত্র, নার্সিংহোমের খরচা। হ্যাঁ, একটা বড় কোনো অসুখ হলেই পরিবারটা একদম ধ্বংসের মধ্যে চলে যায়। কারো যদি ক্যান্সার হয় বা কিডনি ফেলিওর হয় বা স্ট্রোকে যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে যে খরচা হয় তার রোজগারের সব অংশই বোধহয় বেরিয়ে যায়। হেলথ ইন্স্যুরেন্স এই ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে। পাশাপাশি এর সঙ্গে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বলে একটা ইন্স্যুরেন্স আছে। যদি কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি কেউ বিছনায় পড়ে থাকে, পার্মানেন্ট ডিসলভমেন্ট অথবা পার্শিয়াল ডিসলভমেন্ট হয়ে, তাহলে 102 মাস মানে 52 দোকানে আমার মোট 2 বছর 1% সাম ইনশিওরড আচ্ছা পাওয়া যেতে পারে। আমরা খুব জরুরি। মুস্তাফিদার সাথে কথা বলছি, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার আমরা ফিরে আসছি আপনাদের কাছে, আরো অনেক প্রশ্ন উত্তর নিয়ে অনেক কথা জানার আছে মুস্তাফিদার কাছে। আমরা এই মুহূর্তে শক্তিগড়ের কনেন্দ্র মোহন মুস্তাফির বাড়িতে আমরা দেখে নিচ্ছি। উনি অফিসে বসেই আছেন, এখানে ওনার অফিস, এবং অফিসে বসে আছেন, উনি কাজও করছেন দেখছি। একটু ওনার কাছে আমি প্রচুর প্রাইস দেখছি এখানে, কোথা থেকে এবং কোন কোন কোম্পানি থেকে। মুস্তাফিদা একটু বলুন তো, আপনার এখানে প্রচুর প্রাইস দেখছি, কোনটা কোথা থেকে আপনি পেয়েছেন? দীর্ঘদিন ধরে তো আপনি যুক্ত এই প্রফেশনের সাথে, অর্থাৎ সঞ্চয় প্রকল্পের সাথে। এখানে দেখছি একটা, এটা এটা স্টার হেলথের। আচ্ছা আচ্ছা, স্টার হেলথে পারফরমেন্স করেছিলাম, সেজন্য দিয়েছে। আচ্ছা, পাশে ইস্টাই মিউচুয়াল ফান্ড। আচ্ছা আচ্ছা, তারপর আবার স্টার অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই যে ব্ল্যাক কালারের যেটা দেখছি, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। আদিত্য বিড়লা। আদিত্য বিড়লা, বাহ। তারপর বোম্বেতে একটা ভয়েস দিয়ে গেছিলাম আদিত্য বিড়লার, সেই সেটা রয়েছে। আদিত্য বিড়লাতে আপনি কাজ করছেন? হ্যাঁ, আদিত্য বিড়লাতে করি। আচ্ছা আচ্ছা, তারপর ওপাশে রয়েছে আমার একটা গ্রুপ ফটো, একটা কনফারেন্সের একটা গ্রুপ ফটো। আচ্ছা, আমার এছাড়া প্রচুর প্রাইজ আছে, যে প্রাইজগুলো এখানে রাখার জায়গা নেই বলে রাখাই হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখার জায়গা নেই বলে। এটা দেখছি শ্রী গণেশ ম্যানেজমেন্ট, এটা আমার কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, এই কোম্পানিতে আমার পরিবারের
সদস্য একসাথে কাজ করি। ফিরে এলাম আমরা আবার বিরতির পর মুস্তাফিদাকে নিয়ে। এখন একটু শুনবো জীবন সুরক্ষা নিয়ে। একটু আগে শুনছিলাম, তো জীবন সুরক্ষার উনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, প্রচুর মানুষকে সুবিধা পাইয়ে দিয়েছেন, এবং আমার মনে হয় অনেক সময় উনি খুব প্রেশার দিয়েও করিয়েছেন বিভিন্ন পলিসি, কিন্তু পরবর্তীকালে সেই পলিসির যখন সুফলটা তারা পেয়েছেন তখন বুঝেছেন যে কেন আমাকে জোর করে সেদিন করানো হয়েছিল, সেদিন বোধহয় আমি খুব একটা ভালো কাজ করেছিলাম। তো আজকে আমি মুস্তাফিদার কাছে শুনবো একটু এই জীবন সুরক্ষা নিয়ে ওনার কাজ করার অভিজ্ঞতা, এবং এখন উনি কিভাবে সেগুলো ট্যাকেল করেন এবং করে যাচ্ছেন, একটু আমার দর্শকদেরকে বলুন। জীবন সুরক্ষা যখন প্রথম শুরু করি জীবন বীমা বিক্রি করতে, তখন অনেককে জোর করেই করতে হয়েছে। হ্যাঁ, কারণ এই লম্বা ইনভেস্টমেন্ট অনেকেরই নাপসন্দ ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন একবার শুরু করেছে ইনকাম ট্যাক্সের বেনিফিট নিয়ে করে, পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আরো পলিসি করেছে এবং তাদের পলিসিগুলো ম্যাচিওর করতেছে। আজকে ম্যাচুরিটি পাওয়ার পরে তারপর 2-4 জন বেশ ভালো করেই বলছে তাদের মিসেসরা, সে দাদা তখন করালেন কোনো এত কম করালেন, আচ্ছা, মানে তাহলে তো অনেক বেশি পেতাম। আচ্ছা আচ্ছা, মানে পরে সুবিধাটা বুঝতে পারে, কিন্তু প্রথম দিন মনে হয় কেন এই উনি আমার পিছনে বারবার আসছেন, কেন বারবার, অনেক সময় অ্যাভয়েডও করে বোধহয়, কিন্তু যখন আপনি করিয়ে দেন তারপরে কিন্তু সে ফ্যান হয়ে যায়। এটা অন্তত আমার শোনা কথা এবং দেখেওছি। না না, এটা বাস্তব, এটা বাস্তব। তার কারণ না হলে এত ইন্স্যুরেন্স পলিসি রানিং করতো না এবং ম্যাচিওর করতো না। এবং আজকে তো দেখছি বাজারে প্রচুর প্রাইভেট কোম্পানি চলে এসেছে, সবাই কাজ করছে। হ্যাঁ, সবাই কাজ করছে, কারণ ইন্স্যুরেন্স বলি, জীবন বীমাই বলি, মানুষের ভীষণ ভীষণ প্রয়োজন। কারণ পরিবারটাকে তো সুরক্ষা দিতে হবে। আজকে তো গভর্নমেন্টের জব তো তেমন কিছু নেই, সবই তো প্রাইভেট জব। বিজনেসম্যান তাদের অবর্তমান, তাদের মধ্যে কেউ যদি রেগুলারই আমরা অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর পাই, রেগুলারই অসুখ বিসুখে মারা যাচ্ছে, ইয়াং ছেলে মেয়েরা আজকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, অসুখ বিসুখে মারা যাচ্ছে, তারা যে পিছনে ফেলে রেখে যাচ্ছে বা যায়, তাদের কি অবস্থাটা হবে যদি পয়সা না থাকে? আপনাদের জীবনের সুরক্ষার কাজটা করার দায়িত্ব কিন্তু মুস্তাফিদা নিয়েছেন, এবং সেই কাজটা কিন্তু উনি করে যাচ্ছেন, এবং উনি দেখেছেন ওনার জীবন দিয়ে আজ পর্যন্ত কাজ করার ক্ষেত্রে যে যখন সেই সুবিধাটা পাইয়ে দেন উনি, পেয়ে থাকে, তখন ওনার স্যাটিসফ্যাকশনটা কোথায়? এরকম কি আপনার কোনো ঘটনা মনে আছে যেটা আমার দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন, যে না এই ক্ষেত্রগুলোতে আমি তাদেরকে সামনে এসে দাঁড়িয়েছি? একটু আমার দর্শকদেরকে। যেমন আমার পাড়ারই একটা ঘটনা বলি। ওরা স্বামী স্ত্রী দুজনে আন্দামানে ছিল, হাজবেন্ড ফটোগ্রাফার ছিলেন। আচ্ছা। এবং ওরা যখন ফিরে আসে শিলিগুড়িতে, আমার সঙ্গে কথাবার্তা হয় এবং আমি তাকে অ্যাপ্রোচ করি। সবকিছু শুনে নেওয়ার পরে বলে ঠিক আছে, তাহলে একটা এলআইসির পলিসি করা যেতেই পারে। আচ্ছা। পলিসি করলো। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে 3 বছরও তখনও হয়নি। আচ্ছা। মানে 3 বছর চালানোর আর কি, মানে লাস্ট কোয়ার্টারলি প্রিমিয়াম করেছিল, খুব বেশি করতে পারেনি, আর্থিক অবস্থা খুব ভালো বলবো না। হঠাৎ করে এমন একটা স্ট্রোক, খেতে বসে মানে হঠাৎ করে এমন স্ট্রোক হলো, বাঁচলো না। আচ্ছা। সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করলো, হসপিটালাইজ করার পরে রাতের দিকে, মাঝরাতের দিকে এক্সপায়ার করে গেল। যে মেয়েটি, ওর আমার পাড়ারই মেয়ে, যখন ঘটনাটা শুনলাম, আমি শোনার পরে যখন গেলাম, হাউ হাউ করে কাঁদছি। আমরা চিন্তার কোনো কারণে যতটুকু পলিসি আছে আমি টাকা পয়সা ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমি ক্লেম সাবমিট করার উইদিন 7 days, উইদিন 7 days আমার এনকোয়ারিতে যাওয়া হলো, ব্রাঞ্চ ম্যানেজার এনকোয়ারিতে গেলেন এবং সঙ্গে সঙ্গে স্যাংশন হয়ে গেল। এবং সেই টাকাটা পরবর্তী ক্ষেত্রে এলআইসি জীবনাক্ষয় বলে একটা পলিসি ছিল, সেই জীবনাক্ষয় পলিসিতে ইনভেস্টমেন্ট করে মান্থলি পেনশন পেতে আরম্ভ করলো। তখন জীবনাক্ষয় প্ল্যানে 12% রেট অফ ইন্টারেস্ট ছিল। এখন অনেক কমে গেছে পেনশন, যেহেতু ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমে গেছে, সবকিছু কমে গেছে। জীবনাক্ষয় এখনো আছে, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা কমে গেছে, কিন্তু আছে, উনি ইনকাম পেয়ে যাচ্ছেন না।
ওনারও ডেথ হয়ে গেছে। ও। উনি স্কুলে পরবর্তীতে স্কুলে চাকরি পান, আচ্ছা। স্কুলে চাকরি পাওয়ার পরে আচ্ছা রিটায়ার করেন, রিটায়ার করার পরে এই তো বছর দেড়েক হলো মারা গেছে। আচ্ছা, ওটার ক্লেমটা আবার ওনার নমিনি পেয়েছে? ওর ছেলে যে ছিল, ছেলে পেয়েছে। ওর পলিসি আমার কাছে করেছিল, ম্যাচিউর করে যায় ওর পলিসি, রিটায়ারমেন্টের আগে আগে ম্যাচিউর করে যায়। ওর একটি ছেলে আছে, ছেলে এখন চালাচ্ছে, আচ্ছা। মানে নিজের পলিসি চালাচ্ছে এখন। পলিসি চালাচ্ছে, মায়ের পলিসি বেনিফিট পেয়ে গেছে, বাবাটা তোর মাই পেয়েছিল। তার মানে উনি শুধু নিজের জন্য ইনকাম করা বা একটা জোর করে পলিসি করিয়ে দেওয়া না, এত বড় একটা মহৎ কাজ, সেই কাজের সাথে উনি যুক্ত। অবশ্যই আমরা এটাকে মহৎ কাজ বলবো। একজন এক্সপায়ার করার পরে তার টাকাটা তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া, তারপরে তার মিসেস এবং তার মিসেসেরও এক্সপায়ার পরে তার ছেলে, প্রত্যেকেই কিন্তু ইনকাম পেয়েছেন এবং উনি পেনশনও পেতেন, আমরা শুনলাম মুস্তাফিদার কাছে। এরকম প্রচুর কাজ, এরকম প্রচুর ঘটনার সাক্ষী ওনারা। জোর করে একটা পলিসি করিয়ে তার জীবনটাকে সুরক্ষা করানোর সেই মহৎ কাজ কিন্তু করে চলেছেন আমাদের মুস্তাফিদা। আজকের মতো আমরা এখানে শেষ করছি, পরবর্তী দিনে আবার আমরা নিয়ে আসছি একদম মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর আলোচনা হবে। আজকের মতো এখানে, নমস্কার।